নর্থ ইস্ট নিউজের একটা পোর্টাল, তারা হঠাৎ করে একটা নিউজ করেছে যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট করেছে ভারতীয় কম্পিউটার হ্যাকাররা, এবং এটা নিয়ে বাংলাদেশেও অনেক তদন্ত হচ্ছে। 15 সদস্য 20 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, ভারতেও এটা হয়েছে, তারা এটা করছে। পক্ষান্তরে বাংলাদেশ গভর্নমেন্ট সার্বিকভাবে সর্বৈবভাবে তারা বলছে এ ধরনের কোনো কিছু ঘটে না। এখন এটা নিয়ে বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, বাংলাদেশের অর্থনীতিবিদ তাদের ব্রেইন থাকুক আর না থাকুক, এখন ভারতীয় একটা হিন্দু নাম হইলেই তারা বিশাল কিছু হয়ে যায়। দেবপ্রিয় ভট্টাচার্য এই ধরনের কোন একটা নামের অর্থনীতিবিদ বলেছে, সামথিং ইজ গোয়িং অন বিহাইন্ড দ্য সিন দ্যাট উই ডোন্ট নো হোয়াট। এখন এই দাদা শ্রেণীর কোন এক লোককে যদি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বানানো হয়, দাদা শ্রেণীর কাউকে যদি আইটি ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা বানানো হয়, রাকেশ আস্থানাকে যদি আইটি ডিপার্টমেন্টের কনসালটেন্ট বানানো হয়, তাইলে হ্যাকারদের কি ভারত থেকে আসতে হয় নাকি অলরেডি তারা বাংলাদেশ ব্যাংকেই আছে? আপনি এই বিষয়টাকে কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি অতি সংক্ষিপ্ত কথা হলো, বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় কেন ভারতীয় নাগরিকরা চাকরি করবে, এটা হলো আমার প্রথম বক্তব্য। বাংলাদেশে কি যোগ্য মানুষের অভাব আছে? যদি বাংলাদেশে যোগ্য মানুষের অভাব হয় তাহলে তো রাষ্ট্রেরই দরকার নেই, এই রাষ্ট্র থাকার তো কোনো দরকার নেই। যে আমরা রাষ্ট্র চালাতে পারতেছি না, আমাদের সেখানে আপনি ক্যান্টনমেন্টের টেলিকমিউনিকেশন ভারত নিয়ন্ত্রণ করে, এটা আরো আগে থেকে। তারপর আপনার বাংলাদেশ ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট ভারত নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকের মধ্যে বহু ভারতীয় অফিসার আছে, কেন? আমার প্রশ্নটা হচ্ছে, যদি ক্যান্টনমেন্টের টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ করে ভারত, বাংলাদেশ ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করে ভারত, তাইলে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা সরানোর জন্য ভারতের হ্যাকারদের দরকার আছে যারা বেঙ্গালোরে বসে কাজ করবে, নাকি বাংলাদেশ ব্যাংকের ভিতরেই আছে? এখন বাংলাদেশ ব্যাংকের ভিতরেই আছে, কিন্তু হ্যাকার না থাকলে যখন কোনো কিছু যখন ফাঁস হয় তখন কারো না কারো কাঁধে তো দিতে হবে, এজন্য হ্যাকার গ্রুপ একটা রাখতে হয়, ওই হ্যাকার গ্রুপ দিয়ে কাজটা করাইতে হয়। এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা এখন বলতেছি ভারত নিয়ে যাচ্ছে, এর আগে বলছি ফিলিপাইনের ওদিকে নিয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো, আমি কিছু এর আগে খোঁচাখুচি করেছি, আমি কিছু কিছু জায়গায় কথা বলেছি, মাঝে মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা পাচার হচ্ছে, মাঝে মধ্যেই হচ্ছে, প্রতি বছরই, কিন্তু প্রকাশ পায় না, প্রশ্নই আসে না। আপনাকে আমি বলি, 2016 সালে যখন $81 মিলিয়ন গায়েব হলো, এই গায়েব হওয়ার সময় আপনাকে আমি অফিসিয়ালি বললাম এবং জেনে বললাম, দায়িত্ব নিয়ে বললাম, আতিয়া রহমানকে যখন জানানো হলো যে $81 মিলিয়ন গায়েব, আতিয়া রহমান প্রথমে বলছে এটা কাউকে জানানোর দরকার নাই, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। এখন হাসিনা শেখের কিছু দালাল তো বাংলাদেশ ব্যাংকেও আছে, তারা আতিয়া রহমানের সাথে ঝগড়া লাগাই দিছে, হ্যাঁ আপনি কেন প্রধানমন্ত্রীকে এটা জানাবেন না, এবং তারা আতিয়ার রহমানকে ওভাররুল করে গণভবনে হাসিনা শেখের কাছে গেছে, গিয়ে বলছে যে আপা, উনি বলছে আপনাকে জানানো যাবে না। তো এবং আতিয়া রহমান আরো একটা কথা বলছে, ওনার সাথে যখন লোকজন তর্ক করতেছে আপনি কেন এটা প্রধানমন্ত্রীকে জানাবেন না, বলছে দিল্লির অর্ডার, ওনাকে জানানোর দরকার নাই, দিল্লির অর্ডার আছে আমার কাছে, দিল্লির ইনস্ট্রাকশন আছে আমার কাছে, এটা হাসিনা শেখকে জানানোর দরকার নাই। তো তখন ওই দালালরা হাসিনা শেখকে বলেছে, আপা উনার কাছে নাকি দিল্লির ইনস্ট্রাকশন আছে, এই জন্য আপনাকে জানাবে না। আপনি কি জানেন হাসিনা শেখ কি রেসপন্ড করেছে তখন? আতিয়া ঠিক বলেছে, তোমাদের এটা নিয়ে তর্ক করার কিছু নাই, দিল্লি থেকে যদি তার উপরে ইনস্ট্রাকশন থাকে আমাকে বলার দরকার নাই। মজার একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করি, এরকম প্রাইম মিনিস্টারকে ওভারটেক করে ভারতের অন্যান্য বড় বড় অনেক দালাল আছে যারা প্রাইম মিনিস্টারের থেকেও বড় দায়িত্ব ভারতের জন্য পালন করে। এর মধ্যে একজন ছিলেন মহিউদ্দিন খান আলমগীর, এখনো তিনি জীবিত আছেন। তিনি যখন সচিব প্রধানমন্ত্রী কার্যালয়ের, তখন তার কার্যক্রমে বিরক্ত হয়ে তাকে কিন্তু মানে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সরিয়ে মন্ত্রী করা হলো। আপনি কি জানেন তখন এই প্রধানমন্ত্রী
মহিউদ্দিন খান আলমগীরকে বাইরের গ্রুপ দিয়ে হত্যা করানোর একটা পরিকল্পনা করেছিলেন, এবং যেটা এনএসআই একজন অফিসার যেটার কোঅর্ডিনেট করতেছে। মানে ওই মহিউদ্দিন খান আলমগীরকে খুন করতে চাইছে হাসিনা, সে কিন্তু পারে না, কারণ ভারত তাকে প্রোটেক্ট করছে, তাকে প্রোটেক্ট করছে। না, যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সরে গেছে, কারণ যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ছিল আওয়ামী বিরোধী লোক। তো তারা যখন দেখলো যে বাঘ মারতে শত্রু পাঠানো হয়েছে, বাঘ মরলেও সই, শত্রু মরলেও সই, অথবা বাঘ মারার পরে শত্রুটাকে ঝুলাই দিবে, তখন সরে গেছে। বাকিটা বুঝে নিন। ওকে, তো এখন আপনাকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এবার যে কম্পিউটার হ্যাকিং এর কথা বলা হচ্ছে, যে টাকা চুরি হয়েছে, টাকা চুরি করে নিয়ে গেছে, আমরা কি ধরে নেব আপনি যে কথাটা বললেন যে মাঝে মধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়, মাঝে মধ্যেই বাংলাদেশ ব্যাংক স্বর্ণ গায়েব হয়ে যায়, ডায়মন্ড গায়েব হয়ে যায়, তো কথাটা জাস্ট বানোয়াট কোনো কথা না, মুখরোচক কোনো কথা না, এটা সত্যি, যেটা সব সময় হয়, এটা সবসময় হচ্ছে। আচ্ছা, আমরা কি এটা নিরপেক্ষভাবে নির্দ্বিধায় আমরা বলতে পারি এটা বাংলাদেশের সরকার প্রধান, তথাকথিত সরকার প্রধান এবং তার পরিবারের লোকজনের ইনভলভমেন্টের দ্বারাই এই কাজটা করা সম্ভব এবং সাবজেক্টটা সারফেস হচ্ছে না? এইটা আমি অনেস্টলি বলতেছি, এটা প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবারই থাকতে হবে এমন কথা নাই, নিয়ন্ত্রণ তো ভারতের। আমাকে একজন কথায় কথায় বলে যে ব্যাংকের টাকা চুরি করা আর ব্যাংকের ডাকাতি করা মুজিব ফ্যামিলির পারিবারিক ঐতিহ্য। এটা মুখরোচক, আমরা অনেক কথাই বলি, মুখরোচক না। আপনি আমাকে বলেন, যখন 2016 সালের টাকা গায়েব হলো হ্যাকিং এর মাধ্যমে, সুইফটের নিয়ন্ত্রণ ছিল জয়ের হাতে, এবং জয়ের পাসওয়ার্ড নিয়ে যখন এটা আমার জানা নাই জয়ের হাতে ছিল, কারণ হাতে ছিল, এবং রাকেশ আস্তানাকে ঢাকায় বাংলাদেশ ব্যাংকে কে এনে এক্সিস্টিং সফটওয়্যার গুলো, ওটাকে কি বলে, অ্যাপ্লিকেশন গুলো ডিলিট করা হয়েছে কার ইনস্ট্রাকশনে? জয়ের ইনস্ট্রাকশনে। কারণ তখন তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং টেকনিক্যাল ডাইরেক্টর জয়। এখন আপনি বলছেন তার অধীনস্থ কোনো পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে যদি এই হ্যাকিংটা করা হয়, সেক্ষেত্রে আমরা এই কথাটা কোশ্চেন করব না যে তুমি গুগল আবিষ্কার করছো জয় বাবা, তুমি দুনিয়ার বাংলাদেশের লোকজনের সেলফোন দিছ, ইন্টারনেট দিছ, আর তোমার নাকের উপর দিয়ে একটা কম্পিউটার ব্রেকডাউন করে, সফটওয়্যার ব্রেকডাউন করে, হ্যাক হয়, তুমি এটা ইনভেস্টিগেশন ছাড়াই কম্পিউটারটাকে আবার রিবুট কইরা এমন ব্যবস্থা করো যাতে ইনভেস্টিগেটরের আর কোনো নথি খুঁজে না পায়, এই ব্যবস্থাটা করো, তাইলে দায়টা কাকে দিবে? হ্যাঁ, এইটা জানি যে সিআইডি এখন পর্যন্ত তার তদন্ত কমপ্লিট করতে পারে নাই, এবং সিআইডি তার চার্জশিটও জমা দিতে পারে না ফিলিপাইনি কোর্টে, আমরা এইটা জানি, আমেরিকান কোর্টেও পারে না। আপনি অন্য বিষয় নিয়ে কথা বলছেন, আমি সজীব ওয়াজেদ জয়ের নিউজ নিয়ে কথা আমি বলতেছি এটা যে কেন পারে নাই, সেটার কারণ হলো এমন মানুষ এটার সাথে জড়িত যেখানে যাওয়া সিআইডির পক্ষে সম্ভব না। এমন মানুষ বলতে আপনি গতানুগতিক, আমি স্পেসিফাই করছি বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি ইনচার্জ, যিনি দাবি করেন যে তিনি বৈজ্ঞানিক, তিনি গুগল আবিষ্কার করে ফেলেছেন। আপনি যেহেতু তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে নাই, সেহেতু আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি তারা ইনভলভ। কারা? এই জয় জাতীয় লোকেরা। এই কথাটা বলতে আপনি অ্যালার্জিক কেন? আমি তো বললামই, নাম তো বললাম। ওকে, একটু পুরো নাম বলেন। তার নাম জয় বলেন না, তার কাগজে পত্রে তার আইডির নাম তো এটা না। সজীব ওয়াজেদ। নো, তার নাম হচ্ছে সজীব আহমেদ ওয়াজেদ। তিনি প্রযুক্তি বিষয়ক লোকজনকে জানাচ্ছে, তিনি মন্ত্রীর মর্যাদায় তিনি সবাইকে বলছেন অবৈতনিক, কিন্তু প্রতি মাসে তাকে $2.5 লক্ষ আমেরিকান ডলার দেওয়া হয় প্রতি মাসে। কারণ তার ঘর ভাড়া দেখানো হয়, তার যাতায়াত দেখানো হয়, 2.5 লক্ষ
তার এন্টারটেইনমেন্ট দেখানো হয়, এগুলো $2.5 লক্ষ। আপনি কি আবার এটা জানেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামক একটা বস্তু, যার সাথে এখন পৃথিবীর কোনো কানেকশন নাই এখন ওইটার সাথে, কিন্তু তার মেইনটেনেন্স বাবদ প্রতি মাসে $4.1 মিলিয়ন জয়ের অ্যাকাউন্টে আসে এখন পর্যন্ত। এই প্রজেক্টের সাথে নাকি দরবেশও জড়িত, 100% জড়িত। ইনভেস্ট করেছে বাংলাদেশ ব্যাংক, ইনভেস্ট করেছে বাংলাদেশের জনগণের পয়সা, কিন্তু এর মালিক সালমান রহমান এবং জয়, এবং প্রতি মাসে $4.1 মিলিয়ন মেইনটেনেন্স জমা হয় জয়ের অ্যাকাউন্টে। এবং এটা দুর্ভাগ্যজনক, আমাদের এমন কোন জায়গা নাই যেখান থেকে চুরি হচ্ছে না। এই সরকার চুরি করতেছে না, সরকারের লোকজন চুরি করতেছে না, সরকারের পরিবারের লোকজন চুরি করতেছে না। ওকে, বাংলাদেশ কোনো জায়গা নাই। ওকে, বাংলাদেশ